তেল, গ্যাস এগুলোর ব্যাপারে যদি কোনো আপডেট জানো দর্শকদের সাথে শেয়ার করতে চাও। বাংলাদেশ তেল আমরা তো রেগুলারলি ফর দ্য পাস্ট ফিউ এপিসোড আমরা আমাদেরকে সবসময় যে আপডেট দিচ্ছি, তো এগুলো নিয়ে অনেক ডিটেলসে কথা বলছি। বাট এখন বাংলাদেশে যে নিউজ গুলা চলছে বাংলাদেশে, and it's very unclear what is going on energy crisis অনুযায়ী। তো ফার্স্ট অফ অল পজিটিভ যেটা বলতে চাই সেটা হলো যে বাংলাদেশের সরকার they did not change the price of oil, পেট্রোলের দাম এখনো সেম রেখেছে। তো দিস ইজ গুড, বাট মানুষের মধ্যে একটা ডাউট চলে আসছে, সেটা হচ্ছে গিয়ে যে মানে সাপ্লাই কি আদৌ আছে নাকি, এটা একটা কনফিউজিং একটা জিনিস। আর অ্যাজ আমি বাইরের দেশের নিউজ যেগুলো ফলো করছি সেখানে খুবই মিক্সড নিউজ, মানে মিক্সড বলতে বোঝাচ্ছি যে ইটার বাংলাদেশি শিপগুলো ক্রস করছে অথবা ক্রস করছে না, এগুলো আসলে ভেরিফাই করা ফেয়ারলি ইজি, কারণ শিপ ট্র্যাকার আছে অনলাইনে, শিপ ট্র্যাকিং করা যায়, সবগুলো তো ওই দিকে বোঝা যায় না। আমরা তো সম্প্রতি দেখলাম মনে হয় ওই যে 5টা জাহাজের মধ্যে 4টাকে নাকি আসতে দেওয়া হয়নি, বা 4টা জাহাজের নাকি অস্তিত্ব নাই, তারা যে 5টা রিকোয়েস্ট করছিল। তো ইভেন তো কিছু জাহাজকে যদি ক্লিয়ারেন্স দিয়েও দেয়, ইরানের যে সিকিউরিটি কাউন্সিল ফর্ম করেছে, তো অনেক সময় দেখা যাচ্ছে যে জাহাজের যে ইন্স্যুরার আছে, ইন্স্যুরেন্সের যে প্রত্যেকটা জাহাজকে ইন্স্যুরেন্স করতে হয়, তো তারা হলে কি আবার অনেক সময় আপত্তি চায় যে হলে এই জাহাজটা এখন ক্রস করতে you need to cross it at your own risk, and there's gonna be মানে very risky for a company to take that chance. তো অনেক সময় ক্লিয়ারেন্স পাওয়ার পরেও জাহাজটা ক্রস করে না, ব্যাপারে যতক্ষণ না সে একবারে পুরোপুরি নিশ্চিত না হয় যে আচ্ছা সেক্ষেত্রে হইতে পারে যে আমাদের গভর্নমেন্ট বা আমাদের যে নিউজ এজেন্সি তারা হলে জাস্ট একটা সাইডের নিউজটা দেখতে পারে যে সেটা হচ্ছে কি যে জাহাজকে 5টা জাহাজকে ক্লিয়ারেন্স দিচ্ছে, বাট ইন রিয়ালিটি 5টা জাহাজে কোনোটা জাহাজই প্রত্যেকটাই ডকই আছে, there is too risky to move even though they got the clearance. So that's one thing. And আপনাকে মনে হয় do we have enough stock to last this summer? না, আমরা তো এমনিতেই শুনলাম যে বেশ কয়েকটা জাহাজ মনে হয় আসছিল, এবং সেই আসার মধ্যে আবার নতুন করে মনে হয় সরকার বেশ কিছু মানে সামনের মাসগুলোর জন্য যে অর্ডার দিচ্ছে, সেই অর্ডারগুলোতে অলরেডি মনে হয় এখনকার যে মার্কেট প্রাইস অনেক বেশি, সেই মার্কেট প্রাইসে কিনতে হয়েছে, চুক্তি করতে হয়েছে, এটা শুনলাম। তো সেক্ষেত্রে এই মুহূর্তে তেলের সংকট যেন না হয়, কারণ সরকার কিছুটা হচ্ছে যদিও বলছে যে বাজারে যথেষ্ট পরিমাণ তেল আছে, কিন্তু সরকার নিজে থেকে কিছুটা সেলফ রেশনিং করছে বলে আমার ধারণা আর কি, যে আমরা ইন কেস কতদিন লাগবে আমাদের তেল পাইতে, যেহেতু আমরা জানি না, সো আমরা ওই জায়গা থেকে এখন থেকে যদি দৈনিক কথা যে 1,50,000 লিটার কম কনজাম্পশন করতে পারি, সেটা দেখা গেল যে পরে যখন আমার তেল আসছে না সময় মতো, তখন এই 50,000 লিটার দিয়ে হচ্ছে আমার হয়তো ইমার্জেন্সি কিছু জিনিস চালানো যেতে পারে। সেক্ষেত্রে আমাকে ওই তেলটা তো একটা সেফ করার চেষ্টা করতে হবে। সেই জায়গা থেকে আমার ধারণা হচ্ছে মনে হয় সরকার যতটুকু সক্ষম তার চাইতে নিজে থেকে ইচ্ছা করে কিছুটা কমাই হয়তো তেল মানুষের হাতে দিচ্ছে, জাস্ট টু মেক শিওর যে আমরা যেন পরবর্তীতে গিয়ে বড় ধরনের বিপদে না করি। তো আবার তেলের যে অর্ডার কথা তুমি যেটা বললেন, তেল তো অনেকগুলো আপনার অর্ডার করাও হয়েছে, এবং এগুলো বেশ কিছু তো যে ওইখান থেকে বেরিয়ে হয় নাই। আবার সরকার এর মধ্যে মনে হয় 2-3টা কাজ করতেছে। একটা হচ্ছে ভারত থেকে কিছু তেল আনছে অল্প, আর এর পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনার জন্য মনে হয় আমেরিকান সরকারের কাছে আবেদন করছে, বা আই গেস অনুমতি চাইছে আর কি, যে রাশিয়া থেকে যেহেতু স্যাংশন কান্ট্রি, সেই জায়গা থেকে তাদের এখান থেকে তেল কেনা ঠিক হবে কিনা, এটা হচ্ছে তারা মনে হয় অনুমতি চাইছে। তো রাশিয়া থেকে যদি তেল আনা যায়, সেক্ষেত্রে আই গেস দ্যাট ক্যান বি অ্যানাদার অপরচুনিটি, অ্যানাদার ওয়ে অফ সলভিং দিস ব্যাপারটা। But we are missing the big picture here. So এখানে দুইটা জিনিস কাজ করছে। So একটা হচ্ছে যে we are buying gas, ফুয়েল হলে গিয়ে অনেক বেশি দামে কিনছি, একটা জিনিস এটা। আরেকটা জিনিস, আদৌ কি তেল আসতেছে, মানে মানে
বাংলাদেশের ডিলেমার মতো একটা ব্যাপার হয়ে গেছে যে ডিলেমা বা এনার্জি ক্রাইসিস, যে আদৌ কি তেলটা দাম দিয়ে কিনলেও আসবে নাকি সে, তো এগুলো একটু চিন্তার বিষয়। না, এখন তো- অল্টারনেটিভ সোর্সে তো যেমন রাশিয়া তো একটা অল্টারনেটিভ সোর্স বলা যায় গালফ কান্ট্রির বাইরে, সেই জায়গা থেকে তারা যদি রাশিয়া থেকে আনে সেটা তো আসার কথা নাকি ওখানে সেটা প্রবলেম আছে? হ্যাঁ, না সে আচ্ছা আচ্ছা রাশিয়া থেকে যদি অর্ডার দেয় ওটা আসবে, ওটা আসবে, কারণ দ্যাটস আ টোটালি ডিফারেন্ট রাউট, টোটালি ডিফারেন্ট ওয়ে how they handle it. So there's a possibility, but Strait of Hormuz যেটা সময় লাগবে, even though at the time of recording negotiation অনেক কিছু হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে, তো আমার মনে হয় না this is going to solve like একটা matter of days বা matter of weeks এগুলো solve হবে, এগুলো matter of months, বেশ কয়েক মাস লাগবে এগুলো solve হতে। মনে হয় হ্যাঁ, কারণ আবার এর বাইরে যেমন আমরা আগের এপিসোড গুলো তো কিছুটা বলছিলাম যে হুম। কিছু স্থাপনা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলো হয়তো কোনোটা ঠিক করতে 6 মাস লাগবে, কোনোটা ঠিক করতে 1 বছর, কোনোটা 5 বছর, এরকমও সময় লাগতে পারে। আবার সৌদি আরব রিসেন্টলি তারা হচ্ছে একটা তথ্য শেয়ার করছে যে তাদের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা হচ্ছে হরমুজের বিকল্প বলা যায় অনেকটা, যেখান দিয়ে তারা গত 1 মাস 1.5 মাস বেসিক্যালি হিউজ অ্যামাউন্টের তেল ওখান দিয়ে রপ্তানি করছিল। তো ওইটারও মনে হয় একটা সার্টেন অ্যামাউন্ট ক্যাপাসিটি কমে গেছে। তো এগুলাও কিন্তু এই যে তোমার ইনফ্রাস্ট্রাকচারের জায়গা থেকে যে তোমার কি বলবো যে ক্যাপাসিটি কমে যাচ্ছে, সেই ক্যাপাসিটিটা তো ফেরত আনতে বেশ সময় লাগবে। সেই যে ডিমান্ড তো বাড়তেই আছে, সাপ্লাই এখন তোমার হচ্ছে মানে তুমি বেশি সাপ্লাই করতে চাইলেও তোমার ইনফ্রাস্ট্রাকচার নেই। তো এই জায়গাতে একটা গ্যাপ থাকবেই মনে হয়। তুমি যেটা বললা যে সামনে এটার ইম্প্যাক্ট অনেকদিন থাকবে আসলে, কারণ এই জিনিসগুলো যতদিন সমাধান না হচ্ছে এইটা মনে হয় এই মুহূর্তে অনেকের ধারণা হচ্ছে যে এটা নেগোসিয়েশন হইলেই তেল সবকিছু হয়তো আগের অবস্থায় ফিরে গেল, সেরকম না মনে হয় আর কি এটা আছে। যাই হোক, আর এখনই হলে মানে আলু বা ধান চাষের বা একটা বীজ রোপণের সময়, কিন্তু মেবি দ্য আপকামিং সিজন we are almost here. So আরেকটা, ইটস নট অনলি জ্বালানির কথা কিন্তু শুধু বললে হবে না, ওইখান থেকে কিন্তু বাংলাদেশের অনেক ফার্টিলাইজারও প্যাস করে। সো সেই সারটারও যে বাংলাদেশকে সময় মতো আসবে নাকি, এগুলো নিয়েও একটা চিন্তার বিষয় আছে। তারপর বেশ কিছু মেটাল আছে, অ্যালুমিনিয়াম, তারপর আরো কি যেন বেশ কিছু মেটাল আছে যেগুলো হচ্ছে এখানে প্রডিউস হয়, একটা ওয়ার্ল্ড মার্কেটের একটা বড় অংশ। বড় বড় ট্রাক গুলো কিন্তু আমরা পেট্রোল যে দামে দেখছি তার থেকে প্রায় ডাবল দামে বিক্রি হয় ডিজেল। এখন ডিজেলের দাম এতই বেড়ে গিয়েছে। তো আমাদের যে মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আছে, যে সাপ্লাই টাপ্লাই যে করে, ট্রাক চলে, মেনলি এগুলো কিন্তু ডিজেলের উপর রিলাই করেই চলে। সো এটাও it's gonna the thing is gonna probably trickle down to our food cost. বা এখানে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা যেমন বলা যায়, যেটা আমি রিসেন্টলি করে পাইলাম যে বাংলাদেশে মূলত যে পেট্রোল আর অকটেনটা হচ্ছে পুরোপুরি 90 to 100% বাংলাদেশে উৎপাদিত হয় গ্যাস ফিল্ড থেকে, এবং ডিজেলটা হচ্ছে বাংলাদেশ পুরোপুরি বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসে। এবং কিন্তু যে পেট্রোল আর অকটেনের চাহিদাও আবার খুব কম, পুরো বাংলাদেশে যত পার্সেন্ট তেলের চাহিদা তার মাত্র 8 থেকে 12% মনে হয় পেট্রোল বা অকটেনের চাহিদা, আর বাকি প্রায় 70 মোর দেন 70% চাহিদা হচ্ছে ডিজেলের, আর বাকিটা হচ্ছে কেরোসিন সহ অন্যান্য কিছু তেল আছে এরকম। তো পেট্রোল অকটেনের সংকট দিয়ে অনেকে প্রশ্ন তুলছে যে পেট্রোল অকটেন তাহলে বাংলাদেশ উৎপাদিত হলে সংকট কেন হচ্ছে, সেটাও একটা বিষয়। আবার তোমার ডিজেল তো আমরা যেটা বললাম যে বিদেশ থেকে যেটা আনতেছি সেটা তো মূলত ডিজেল, আমরা বিদেশ থেকে যে তেলটা রপ্তানি করি, আমদানি করি। তো এটা হচ্ছে জাস্ট দর্শকদের জানানোর উদ্দেশ্যে বলা আর কি যে বাংলাদেশে পেট্রোল এবং অকটেন পুরোটাই হচ্ছে বাংলাদেশ থেকে উৎপাদিত করা হয়, গ্যাস ফিল্ডগুলোর একটা প্রসেস। পেট্রোল আর অকটেনের তো এরকম তেমন কোনো ডিম্যান্ড নেই, তো বাংলাদেশ রিল্যান্ড অন এলএনজি, মানে জ্বালানির কথা যদি বলি, মানে কান্ট্রি রিলাইজ অন এলএনজি। বাসার রান্না করা থেকে শুরু করে আপনার যেসব গাড়ি চালাচ্ছেন, সব চালাচ্ছেন সবাই এলএনজি।
একমাত্র বাংলাদেশে আমি ওদিকে দেখতেছি মানে একজনকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে বাংলাদেশের মানুষজন 1.5-2 কোটি টাকা দিয়ে ল্যান্ড ক্রুজার কিনে সেটা তো তারা সিএনজি তে কনভার্ট কেন করে? That's the biggest question. যে তার কি আসলে ডিজেল বা অক্টেনে চালানোর নেই, সামর্থ্য নাই, তো that's a thing. But we'll see what happens. But yeah, so far আমি আসলে কোনো আমাদের ওই যে মূল পর্যন্ত at the time of recording কিছু দেখতেছি না।